অডিও ক্লিয়ার আসলে একটা লাইক দাও, তাহলে বুঝতে পারবো যে অডিও ক্লিয়ার আছে নাকি আমার। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছো? ওকে। আগে ক্লাসটা শুরু করার আগে কিছু এক্সাম রিলেটেড আমি বলে দিই, যে মানে আমাদের কিভাবে এক্সাম হবে এবং কত মার্কস থাকবে। তারপরে আমরা ক্লাস শুরু করছি, একদম বেসিক ক্লাস। আজকে এক্সেল থেকে শুরু হচ্ছে। পাইথন কালকে ডেটে ছিল, যারা জয়েন করেনি তাদেরকে আমি লিংক দিয়ে দেবো। দুটো মাত্র বেসিক হয়েছে, পরে নাহলে আমি কোপ আপ করে দেবো। সবার আগে আমি এক্সামের গাইডলাইনটা বলছি। এক্সামের টোটাল মার্কস হচ্ছে 2000 মার্কসের এক্সাম। এটা যেহেতু 6 মান্থস, যারা কোর্সটা করবে 6 মান্থসের যাদের কোর্স, তাদের হচ্ছে 2000 মার্কসের। এবং প্রত্যেকটা ক্লাস মাত্র যেহেতু প্রত্যেক মাসে 6টা করে ক্লাস থাকছে, তো প্রতিটা ক্লাসের পরে একটা করে কুইজ আপলোড হয়। যে পোর্টালে তোমরা ক্লাসের লিংক পেয়েছো সেই পোর্টালের ভিডিওর পরে পরে একটা করে কুইজ আসবে। কুইজের টাইম থাকে 5 মিনিট। কুইজের মার্কস থাকে হচ্ছে 20, এবং প্রত্যেক কোশ্চেনও থাকে 20টা করে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1। তাহলে মাসে আমাদের টোটাল, একটা মাসে কুইজের মার্কস হচ্ছে 120, এবং টোটাল কোর্সের মধ্যে টোটাল হচ্ছে 720। এবার আসছে আমরা হোমওয়ার্ক। হোমওয়ার্কে কি থাকবে? হোমওয়ার্কে থাকবে যে এক্সেল শিট, ডেটা সেট, এই ধরনের। যখন যেরকম ভাবে আমাদের বেসিক থেকে অ্যাডভান্স যাব, সেরকম কমপ্লেক্সিটি লেভেলটা বাড়বে। প্রত্যেকটা হোমওয়ার্কে মার্কস হচ্ছে 30 মার্কস করে হোমওয়ার্কে থাকে। এবং হোমওয়ার্কের সাবমিশন একটা লিংক দেওয়া থাকে প্রত্যেক স্টুডেন্টকে, করার পরে ওখানে সাবমিট করতে হয় হোমওয়ার্কটা, মানে ফাইলটাকে আপলোড করতে হয়। টোটাল আমাদের কোর্সে মার্কস হচ্ছে 1080 হচ্ছে টোটাল মার্কস হোমওয়ার্কের এন্ডে। এছাড়া 200 মার্কে, মানে 200 মার্কে থাকে অনলাইন প্রজেক্ট অ্যান্ড অনলাইন এসকিউএল টেস্ট উইথ ভিডিও কনফারেন্সিং। এটা লেটেস্ট অ্যাড হয়েছে। আগে ছিল হচ্ছে প্রজেক্ট স্টুডেন্টরা করতো, স্টুডেন্টরা প্রজেক্ট করে সেটাকে গিটহাব রিপ্লে আপলোড করলো, আমাদের সাইট পোর্টালে দিয়ে দিলে, সেটা চেকিং হলো, সেটা ইভ্যালুয়েশন হলো। কিন্তু এখন প্রজেক্ট হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে চুজ হবে, মানে 3টে করে সেট বা 4টে সেট হবে, সেটা স্টুডেন্টদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেরকম যেরকম হবে অ্যালগোরিদম চেক করবে। নেক্সট হচ্ছে এসকিউএল টেস্ট কেন নেওয়া হচ্ছে? কারণ এসকিউএল টেস্টটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম ইউজ করছে, চ্যাট জিপিটি ইউজ করে ফেলছে। এবং চ্যাট জিপিটি ইউজ করলে তার কোনো এভলিউশন হচ্ছে না প্রপার ভাবে। তাই জন্য আমাদের একটা পার্টিকুলার সাইটে লিংক দেওয়া হবে, যেখানে আমাদের এসকিউএল কানেক্টেড থাকবে। সেই এসকিউএল এর কানেকশনে যে কোশ্চেন তাকে দেওয়া হবে সেটা তাকে করতে হবে, সেটা রেকর্ডিং হবে পুরোটা, ফর ফিউচার প্রুফ যে হ্যাঁ স্টুডেন্ট করেছিল। নেক্সট এটারই বাইফার্কেশন দেওয়া হচ্ছে তোমাদের এখানে টেবিল ফরম্যাটে। এই লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দেবো, হয়তো দিয়ে দেওয়া আছে, সেও দেখতে পারে, বা আমি একবার দিয়ে দেবো। নেক্সট কিছু ক্রাইটেরিয়া হচ্ছে, আমাদের এই টেস্ট লিঙ্কে যখন কুইজ দেওয়া হবে, যদি কারোর প্রবলেম হয় যে কুইজ দিতে, সেটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা ফোন করবে। কুইজের ক্ষেত্রে কোনো কুইজ দেওয়াকালীন যদি ট্যাব ইন্টারচেঞ্জ করে স্টুডেন্ট, বা কোনো রকম এআই অ্যাপ, যে কোনো এআই অ্যাপ ওপেন করে, তাহলে কুইজ ওখানে অফিসিয়ালি স্টপ হয়ে যাবে, আমার এখানে দেখাবে ইন প্রোগ্রেস হয়ে যাবে, ইয়েলো মার্কিং হয়ে যায়। তো সবাইকে বলছে কোনো এআই বা কোনো অনলাইন কোনো পোর্টালে হেল্প না নিয়ে, যেটা স্টুডেন্ট পারছো, যে পারছো যেটা ততটাই দাও। স্টুডেন্ট এখানে কোনো নেগেটিভ মার্কিং কিছু দেওয়া নেই, যে ভুল করলে, কিন্তু যেটা পারছো সেটাই করো নিজের মতো। এবং অন টাইম যেন এটা আপলোড হয়, কারণ এটা ইভলিউশন হবে, অন টাইম আপলোড না হলে এটা কিন্তু তার অ্যাডিশন হবে না তার স্কোরে। কারণ প্রত্যেকটা সার্টিফিকেটের উপরে কিওয়ার্ড থাকে, এবং সেই কিওয়ার্ডটাকে স্ক্যান যদি এমপ্লয়ার করে, পুরো রেজাল্ট চলে আসে, তার অ্যাটেন্ডেন্স, সে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে অনলাইন, সবকিছু ওর মধ্যে দেওয়া থাকে। এবং সেটা এমপ্লয়ার আমাদের সাইটেও লিংক দেওয়া থাকবে, লিংকে গিয়ে কি সার্টিফিকেট নাম্বার দিলেও সে পুরো ডিটেলস চলে আসে, যে কিরকম ধরনের মানে সাবমিশন হয়েছে, তার পুরো প্রসেসটা পুরো এখানে শো করবে। এই জন্য এখানে ট্রাস্টওয়ার্থি মানে ইন্টিগ্রিটিটা যেন সবার মধ্যে থাকে। কোনো কারো কোশ্চেন থাকলে সেটা বলতে পারো, সেটা আমি অ্যান্সার দিয়ে দেবো। আর কোশ্চেন না থাকলে যদি বুঝতে পেরে যাও, তাহলে লাইক দাও।
ওকে, এবার ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে ক্লাস শুরু করার আগে কিছু আমাদের জিনিস জানতে হবে, যেটা আমরা কিভাবে কাজ হয়, আসল রিয়েল লাইফে কিভাবে কাজ হয়, এবং সেই কাজটা আমরা কিভাবে শিখবো সেটার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি প্রচুর ইউটিউব ভিডিও দেখেছি। তারা কি দেখায়? তারা দেখায় হচ্ছে কোনো পাওয়ার বিআই ওপেন করলো, বা কিছু এডিশন ডিলিশন করলো, পুরো একটা ড্যাশবোর্ড রিপোর্ট করলো, এটা ডেটা অ্যানালিসিস। কখনোই এটা ডেটা অ্যানালিসিস না। কারণ আমি প্র্যাকটিক্যালি 10 বছর উপর হয়ে গেছে চাকরি করছি। ডেটা অ্যানালিসিস এর দুটো পার্ট হয়। এক হচ্ছে ফাইন্ডিংস, দেন হচ্ছে অ্যানালাইজ, শর্টে লিখলাম। ফাইন্ডিংস এর কাজ হবে, এক, আমাকে যা ডেটা দিয়েছে তার কোশ্চেন করা। একজন অ্যানালিস্ট যদি কোশ্চেন ভালো না করে, তার এই রেজাল্টটা ভালো আসবে না। সেকেন্ড হচ্ছে স্যাম্পেল অ্যাডিশন করা, স্যাম্পেল নেওয়া। স্যাম্পেল বলতে, ধরো আজকে কম্পিটিটর মার্কেটে কিছু আসছে। কি আসছে? ব্লিঙ্কিটের কম্পিটিটর আজকে কে? জেপ্টো। তাহলে ব্লিঙ্কিট অলরেডি অপারেশন হয়তো করছে 5 ইয়ার্স, আর জেপ্টো হয়তো 2 ইয়ার্স অপারেশন করছে, গ্যাপটা কত? 3 ইয়ার্স। তো যখন জেপ্টো এসেছে, জেপ্টো যেখানে যেখানে অপারেশনাল হয়েছে, সে নিশ্চয়ই তার একটা ডেটা মার্কেট পুরো কাজ করেছে, ডেটা সেটের উপর বা ডেটা পয়েন্টস এর উপর কাজ করেছে, যে তাদের পার ক্যাপিটা ইনকাম কত, তাদের স্পেন্ডিং পাওয়ার কত, সেখানে জিও লোকেশনে কি ধরনের লোকরা থাকে, আমার ডার্ক হাউস যদি এখানে খুলি তার কত তাড়াতাড়ি আমি ডেলিভার করতে পারবো, আমার কম্পিটিটরের সাথে কম্পিট করতে পারবো, অ্যানালিসিস করেছে। তাহলে যখন আমি কোনো ডিপার্টমেন্টাল ওয়ার্কে যাব, এই ধরনের কোনো কোম্পানিতে, তখন আমাকে এই বিভিন্ন প্রজেক্টে, আমরা প্রজেক্ট বলে থাকি, প্রজেক্টে কোনো কিছু নতুন আসলে তখন আমাকে কম্পিটিটর ব্যাকগ্রাউন্ড করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে? তার আগে ডেটা সেটের স্যাম্পল করতে হবে। স্যাম্পল আমরা কোথা থেকে পাবো সেটা আমরা আমরা আস্তে আস্তে শিখবো। প্রচুর রকম ওয়েবসাইট আছে, এবং তার জন্য আলাদা রকম ডেটা সেট পাওয়া যায়। মার্কেটিং জন্য টুল আছে, যেগুলো পেইড টুলও হয়, সেগুলো কোম্পানি তোমাদের অ্যাক্সেস দেবে। সেখান থেকে ডেটা সেট নিয়ে তারপর আমাকে অ্যানালিসিস করতে হবে। নেক্সট হচ্ছে আমাদের, এইটা তো আমাদের মেইন কাজ। এবার আমরা যাবো হচ্ছে অ্যানালিসিস পার্ট। অ্যানালিসিস পার্টে সবার আগে প্রাইম জানা উচিত নট পাওয়ার বিআই, সবার আগে এক্সেল। কারণ আমাদের ইকোসিস্টেম বলে, বা আমাদের ইকোসিস্টেম যেভাবে কাজ করে, 60% কাজ হয় এক্সেল বেসিসে। যে কোনো যত বড় কোম্পানি হোক, 60% কাজ হচ্ছে এক্সেল বেসিস। কারণ এক্সেলে কি সুবিধা আছে? এক্সেলে আছে পাওয়ার কোয়েরি, এক্সেলে আছে ভিবিএ, এক্সেলের সাথে নতুন একটা টুল কাজ করে যাকে বলে পাওয়ার অটোমেট। এবার এটার একটা লিমিটেশন আছে, এরও একটা রো আর কলমের লেন্থের ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি যখন আমাদের ব্লকেজ এসে যায়, তখন আমরা কিসে কাজ করি? পাইথন। কিন্তু এর থেকে ভিজুয়ালাইজেশন সুন্দরভাবে বা রিয়েল টাইম বোঝা যায় না। এই ভিজুয়ালাইজেশনটা বোঝার জন্যই আমরা আরো একটা টুল ইউজ করি যাকে বলে পাওয়ার বিআই, যার কাজ হচ্ছে ভিজুয়ালাইজেশন করা। কিন্তু যেভাবে লোকে ভিডিওতে রিপ্রেজেন্ট করে সেভাবে হয় না, কারণ এখানে জানতে হয় এম ল্যাঙ্গুয়েজ। এটা কোথাও পড়ানো হয়নি। এম ল্যাঙ্গুয়েজ একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এম ল্যাঙ্গুয়েজটা জানতেই হয়। ড্যাক্স এর আগে এম ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণটা বেশি, তারপরে ড্যাক্স। এইগুলো আমাকে জানতে হবে, তাহলেই তো আমি একটা অ্যানালিসিস করতে পারবো। আমাকে তো সব স্ট্যাটিস্টিক্স এর কাজ, আমাকে ডেটা ক্লিন করা শিখতে হবে। তাহলে এই যে পার্টিকুলার এতগুলো কাজ, সাথে ট্যাবলু আছে, এই কাজগুলোর থেকে, মানে এই কাজগুলো করতে গেলে আমার লাগবে র ডেটা, এবং সেটা হতে হবে লাইভ ডেটা। লাইভ ডেটা কেন? ধরো তুমি এই মুহূর্তে ফোনে ওপেন করেছো জোম্যাটো দুপুরে লাঞ্চ অর্ডার করার জন্য। তো ফার্স্ট টাইম জোম্যাটো কেউ ইউজ করছে, হয়তো রাহুল ইউজ করছে, এখানে জোম্যাটো ফার্স্ট টাইম ইউজ করছে। ওপেন করলো, কি স্ক্রিনে দেখাবে? মোবাইল নাম্বার বা মেল আইডি। ও যেই মোবাইল নাম্বার দিল, যেহেতু ফার্স্ট টাইম ইউজার, ও ডেটাটা জোম্যাটোর যে এডাব্লিউএস সার্ভার আছে সেখানে হিট হলো। হিট হয়ে কি রেসপন্স করলো? দিস ইজ এ নিউ ইউজার, মানে নতুন ইউজার ক্রিয়েশন হলো।
সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফিকেশন হলো, আবার একটা কোয়েরি গেল, কোয়েরিটা রিভার্ট ব্যাক হলো। তাহলে এই যে প্রসেসটা শুধু রাহুল একা করছে না, একসাথে হাজার লোকে করছে, সে হয়তো কন্টিনিউ ইউজার বা নিউ ইউজার আসছে যাচ্ছে। এই যে ডেটাটা চেঞ্জেস হচ্ছে কি হচ্ছে, তার যে লোকেশন, কলকাতার লেক টাউনের একজনের লোকেশন, তার হয়তো খড়গপুরে দাঁড়িয়ে লোকেশন, কেউ হয়তো আমাদের কলকাতার সল্টলেক সেক্টর ভেবে দাঁড়িয়ে লোকেশন। তাহলে একটা ভাস্ট ডেটা অল টাইম আমাদের সার্কুলেশন হচ্ছে। তাহলে এই যে তার সাথে যে কানেক্টেড রিপোর্ট হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় দেখায় সুন্দর রিপোর্ট, এখন ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, যেভাবে আমরা স্টক মার্কেট দেখতে পাই। তাহলে এর জন্য কোথায় ডেটাটা দরকার, সেভ হওয়া দরকার হচ্ছে এসকিউএল এ। এসকিউএল এর পুরো কথা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডিটেলস আমি বুঝছি না, যখন এসকিউএল করবো তখন। তাহলে এসকিউএল আমার শেখা দরকার কেন? কারণ সবকিছুর লাইব্রেরি বা সবকিছু কোন কন্টেনারে ভরা আছে, এসকিউএল এ। এসকিউএল থেকেই সবকিছু আমার আসবে। নট এ পেন ড্রাইভ, নট এ কোনো মেল থেকে ডেটা আমার আসবে। সেগুলো হচ্ছে অপারেশনাল জব গুলোতে এরকম হয়, কিন্তু ডেটা অ্যানালিসিস এর জবে অল আর কানেক্টেড টু এসকিউএল। সেটা এসকিউএল মাই এসকিউএল হতে পারে, মাইক্রোসফট এসকিউএল স্টুডিও হতে পারে, এডাব্লিউএস হতে পারে, বা অন্য কিছু এসকিউএল হতে পারে। তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে সবার আগে আমি শুরু করছি কি, এক্সেল থেকে। যে এক্সেল শিখেছে সেও পারবে, আর যে একদমই করেনি তার থেকে একদম বেসিক ভাষার থেকে, স্টার্টিং থেকে আমরা একদম এন্ডে পুরোটা যাব। অ্যাডভান্স এক্সেল বলতে শুধু ভিলুকআপ, ইন্ডেক্স ম্যাচ না, অ্যাডভান্স এক্সেল বলতে পাওয়ার কোয়েরি, কার্ডিনালিটি এবং ভিবিএ বোঝায়। কারো কোনো কোয়েরি আছে তাহলে বলো, নাহলে একটা লাইক দে, তাহলে আমি কন্টিনিউ করবো। এবার আগে আমি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট ইউজ করছি। এক্সেল আগে, আমাদের এই জিনিসটার নাম হচ্ছে স্প্রেডশিট। কেন স্প্রেডশিট? যখন আমাদের মাইক্রোসফট এক্সেল ইনভেন্ট হয়নি, তখন ইউজ হতো আইবিএম লোটাস। এই লোটাসের কাজ ছিল কিছু রো আর কলমকে একত্রিত করে একটা টোটাল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা স্ক্রিন জুড়ে শুধু এই রো আর কলমের মধ্যে কানেকশন, এই পার্টিকুলার পয়েন্ট। তাহলে এই যে জিনিসটার একটা কোনো শুরু আছে যখন, এর শেষও তখন আছে, কিন্তু এটা অনেক বিস্তৃত। আজকে আমরা কলম এ থেকে অনেক দূর পর্যন্ত কাজ করতে পারি, কারণ এটা সেই জন্য এটার নাম হলো স্প্রেড। স্প্রেড কথা অর্থ হচ্ছে যা শুরু এবং অনেক দূরগতি পর্যন্ত পৌঁছাতে পারে। এবং যেহেতু এটা কানেক্ট হচ্ছে একটা শিট, সেই জন্য স্প্রেডশিট। কিন্তু এটার আইডিয়া আসলো গোড়ার থেকে। যদি আমাকে কেউ কোশ্চেন করে এটা আইডিয়া আসলো গোড়ার থেকে, এর আইডিয়া এসেছিল আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা গ্রাফ করেছে। গ্রাফে আমরা এরকম প্যাটার্ন দেখেছি। এই প্যাটার্নটাকে পরে ডিজিটালাইজ প্যাটার্ন হয়, যেটা আমরা আজকের এক্সেল, গুগল শিট বা অফিস, যেগুলো ওপেন অফিস হয় লাইনাক্সে, সেগুলো আমরা জানি। এবার এই যে সেল আর কলম, তাহলে কোনটা সেল, কোনটা কলম, কোনটা রো? ধরছি একটা স্ট্রাকচার, আমার বাড়ি বানাচ্ছি, বাড়ির উপরে ছাদকে সাপোর্ট দেওয়ার জন্য যারা কনস্ট্রাক্টরে কাজ করে, কনস্ট্রাকশন, তারা কি করে, কলম সেট আপ করে। না হলে এই জিনিসটা ভার রাখতে পারবে না। এক্সেলের ক্ষেত্রে প্রত্যেকটা কে আলাদা করে ডিফাইন করার জন্য প্রতিটা সেকশনকে একটা করে আপার টু লোয়ার সেকশন করে ভাগ করা হয়েছে, সেগুলোকে আমরা বলি কলম। আর যেটা লেফট টু রাইট
গেছে, লেফট টু রাইট সাপোর্ট করেছে, সেটাকে আমরা বলি রো। এবার এই কলাম সেম আরো একটা কলাম হবে, কারণ এটা তো একটা স্প্রেডশিট, গ্রাফের মতো তৈরি করা, সাথে আরো একটা রো হবে। এই রো হওয়ার পরে যখন এই দুটো ইন্টারসেক্ট করলো, একটা রেক্টাঙ্গুলার বা স্কোয়ার ফরমেশন তৈরি করলো, তাকে আমরা কি বলবো? তাকে বলবো সেল। এই সেলেই থাকে আমাদের নিউমেরিক অর নন নিউমেরিক ডেটা। কারণ রো আর কলমের মধ্যে আমরা কোনো ডেটা রাখি না, আমরা রাখি কোথায়? এই সেলের মধ্যে। তাহলে এই যে প্রত্যেকটা সেলে যে ডেটা আছে, তাহলে তার কোনো অ্যাড্রেসও আছে। কারণ অ্যাড্রেস যদি আমার কাছে না থাকতো, তাহলে তো আমি কখনোই ডিফাইন করতে পারতাম না। আমাদের যেরকম পিনকোড এরকম 7 লক্ষ থেকে শুরু হয়, সেরকম প্রতিটা সেলেরও অ্যাড্রেস আছে। সেই অ্যাড্রেসের ক্ষেত্রে এক্সেল করলো যে কলমের নাম, কলম শুরু হয় এ থেকে বি সি ডি, কলম দেন রো, মানে কলম প্রায়োরিটাইজ দেন রো। সেই জন্য আমাদের প্রতিটা অ্যাড্রেস হয় সেলের A1, বি B3 এবং Z5 এইভাবে। এবার আমরা মেইন স্প্রেডশিট একটা যাই। এই হচ্ছে আমার পার্টিকুলার পার্টিকুলার হচ্ছে সেল। ইন্টারসেক্ট কি করেছে? ইন্টারসেক্ট করেছে এই যে G নাম্বার কলম আর 5 নম্বর রো আমাদের ইন্টারসেক্ট হয়েছে। যদি আমি এটাকে পার্টিকুলার সিলেকশন করি, তাহলে আমি কি দেখব? আমার মাউস পয়েন্টারটা যদি খেয়াল করো, এখানে কি দেখাচ্ছে? নেম বক্সে G5। ধরো আমি এখানে আছি J6 এ, আমাকে যেতে হবে G5 এ। আমি কি করব? G5, অটোমেটিক্যালি সে মুভ হচ্ছে। কেন মুভ হচ্ছে? কারণ প্রত্যেকটা সেলের যে অ্যাড্রেস, তাকে আমরা বলি রেফারেন্স। আমাদের হসপিটালে খুব শুনি প্রচলিত, আমাদের ডাক্তার রেফার করেছে। রেফার মানে একজন আরো একটা কোনো জায়গাকে রেফার করছে, কোনো হসপিটাল। সেরকম এখানে সেলের অ্যাড্রেস সেলকে রেফার করছে। G6 রেফার করছে, রেফারেন্সের নিচে G5 রেফার করছে। রেফারেন্স মানে ইয়েলো কালার পজিশনটাকে। এই হচ্ছে মূল পার্ট, এর ভিতরেই সবকিছু কাজ। এবার আমরা কি কাজ করব? আমরা দুটো রকম ডেটা নিয়ে কাজ করি জেনারেলি, একটা হচ্ছে নিউমেরিক আর নন নিউমেরিক। যদি আমি ABC টাইপ করি আর 1 2 3 টাইপ করি, তাহলে দুটোর মধ্যে একটা ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। ডিফারেন্স হচ্ছে ABC হচ্ছে নন নিউমেরিক ডেটা, সে শুরু হচ্ছে কি লেফট অর্ডার থেকে। আর 1 2 3 হচ্ছে নিউমেরিক ডেটা, সে হচ্ছে রাইট অর্ডার থেকে। কিন্তু যদি আমি AB 1 2 বা 1 2 AB টাইপ করি, তাহলে সবকিছুই শুরু হচ্ছে আমার লেফট অর্ডার থেকে। কারণ যখনই কোনো সংখ্যার সাথে বা শুধু কোনো ওয়ার্ড, কোনো @# ইউজ হোক, মানে নন নিউমেরিক যাই ইউজ হোক, অল আর ট্রিটেড অ্যাজ এ টেক্সট। সবকিছু এক্সেলে টেক্সট হিসেবে ট্রিট করা হয়। যে মুহূর্তে আমি কোনো শুধু নিউমেরিক ইউজ করলাম, সেটা টেক্সট ছাড়া শুধু নিউমেরিক ইউজ হয়, সেই জন্য সেটা রাইট অর্ডার। যখন আমরা আরো কাজ করব, আরো ডেপথে ঢুকবো, তখন আমরা এসএপি অ্যাকাউন্টিং সফটওয়্যারের ডেটা এখান থেকে নেব। এসএপি অ্যাকাউন্টিং সফটওয়্যার থেকে দেখবে যে 1 2 3 নিউমেরিক পজিশন গুলো এইভাবে লেখাটা আসে। যখন এসএপি থেকে এক্সপোর্ট হয় ফাইল, সঙ্গে সঙ্গে একটা ত্রিভুজের মতো আইকন দেখাচ্ছে গ্রিন, এবং 1 2 3 অর্ডারটা লেফট হয়ে গেছে। এর কারণ, যেহেতু আমি একটা অ্যাডিশন করেছি এখানে সাইন, সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে এটা টেক্সট হয়ে গেছে, সেই জন্য এটা এরর।
এটা এরর ডিফাইন করছে, এরর ডিফাইন করে কি বলছে, নাম্বার স্টোরড অ্যাজ টেক্সট। একে চেঞ্জ করার এক পদ্ধতি হচ্ছে কনভার্ট টু নাম্বার, ম্যানুয়াল পদ্ধতি। আমরা ম্যানুয়াল শিখবো না, আমরা শিখবো স্মার্ট পদ্ধতি। কি করবো, ভ্যালু, আমার ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এই হচ্ছে বেসিক সিস্টেম, কিভাবে একটা এক্সেল কাজ করে। এখানে যদি কারোর প্রবলেম থাকে, কোশ্চেন থাকে বলো, না হলে আমি এগাচ্ছি, নেক্সট পার্টে আসছি। নাহলে আবার একটা লাইক দিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো। এবার এক্সেল এর ক্ষেত্রে আমার কিছু পয়েন্ট আছে, যেটা আমি নিজে শিখেছি, সেটা যদি ফলো করো আশা করি তোমাদেরও সুবিধা হবে। আমরা এক্সেল ইউজ করব উইদাউট এনি মাউসে। আমি এখন কি করছি, আমি এখানে মাউস দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমার একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম না, এখানে সব শর্টকাট আমার কাজ করে না। কিন্তু যখন আমি একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গিয়ে ক্লাস করাবো, তখন আমি কখনো মাউস ইউজ করব না। কারণ মাউস যদি আমাকে ইউজ করতে হয় প্রতিটা ধরে ধরে, তাহলে আমার আর কাজের স্পিড থাকবে না। স্পিড না থাকলে আমার এফিসিয়েন্সি, সেটা ইফেক্ট করবে। আমার পুরো একটা জার্নিটা, মানে টাইম লাইনটাতে এফেক্ট শুরু হবে। তাহলে আমি চেষ্টা করবো সবকিছু শর্টকাটের মাধ্যমে করা, তাই বলে শর্টকাট মুখস্থ করব না। শর্টকাটের জন্য নিয়ম হচ্ছে অল্ট ট্যাব ইউজ করা। আমি একবার এখানে স্ক্রিনটা শেয়ার করে দেখাবো আমার উইন্ডোজ সিস্টেমে। অল্ট দিয়ে সবকিছু করা, তাহলে আমার কিবোর্ড কিবোর্ড বেসিসে আমি কাজ করব, মাউস বেসিসে না। এবং যাদের টাইপিং স্পিড ভালো না বা ইমপ্রুভমেন্ট দরকার, তাদেরকে আমার একটাই কথা, ওয়ার্ক অন ইট। টাইপিং স্পিড মিনিমাম 30 হলেই যথেষ্ট, কারণ এটা রিকোয়ার্ড। পাইথন বা যখন আমি আরো কোনো ফাংশনে যাব, এসকিউএল এ যাব, তখন খুব ফাস্ট টাইপ করতে হয়। অত সময় আমার কাছে থাকবে না যে লার্জ সেন্টেন্স লেখার ক্ষেত্রে, তখন আমাকে টাইপিং স্পিডটা দরকার। এবার আমি উইন্ডোজ সিস্টেমে আবার দেখাচ্ছি শর্টকাট, তারপরে আমি একদম বেসিক ফাংশন থেকে শুরু করব। মক টেস্টের ক্ষেত্রে যে এসডব্লিউ গুলো এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশনের পর অ্যানেক্সার থাকে, অ্যানেক্সারে সব দেওয়া থাকবে যে কি কি করতে হবে সেটা। এরকম ডেটা সেট থাকবে, এরকম একটা স্যাম্পল ডেটা সেট আমি এখানে ইউজ করছি। ধরো তোমার কলমটাকে শর্ট হয়ে গেছে, শর্ট মানে অনেকটাই শর্ট হয়ে গেছে। ইন জেনারেল আমরা কিভাবে কাজ করে লোকে, ডবল ক্লিক। আমরা কিভাবে কাজ করব, কন্ট্রোল এ। কন্ট্রোল এ হচ্ছে টোটাল সিলেকশন, দেন অল্ট এইচ ও আই। এই হচ্ছে অল্ট ফাংশনের সবকিছু কি। এই যে ফাংশনটা অল্ট এইচ ও আই, এটা হচ্ছে অটো হুইথ, মানে টোটাল যে সিলেকশনটাকে প্রপার ভাবে ভিজুয়াল করার জন্য, দেখা রিপ্রেজেন্টের জন্য এটা শর্টকাট। এছাড়া প্রচুর শর্টকাট আছে। যদি সব শর্টকাটের ক্ষেত্রে আমাকে তো মনে রাখা সম্ভব না, তাহলে আমি কি করব, অল্ট প্রেস করব। যে মুহূর্তে অল্ট প্রেস করব,
আমার রিবনের এখানে একটা অ্যাক্টিভেশন হবে, একে বলা হয় শর্টকাট অ্যাক্টিভেশন। শর্টকাট অ্যাক্টিভেশনে কি বলছে? এইচ মানে হচ্ছে হোম, এম মানে হচ্ছে ফর্মুলা, এ মানে হচ্ছে ডেটা। ধরো আমি হোমেই যাব, তাহলে এরপরে প্রেস করবো এইচ। যে এইচ প্রেস করলাম, হোমে যত রকম শর্টকাট আছে সেইগুলো আমার অ্যাক্টিভ হয়ে গেছে। আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং কি দেখাচ্ছে? এল। এল হাইলাইট করতে গেলে এইচ, গ্রেটার দেন যদি আমার করতে হয় জি, গ্রেটার দেন 1 হয়ে গেল। এইটাকে আমাকে মাউসে করতে কত সময় বেশি লাগতো? তাহলে আমরা কি শিখবো? আমরা চেষ্টা করব সমস্ত কাজ যাতে আমরা কিবোর্ড বেসিসে করতে পারি। এবার আমরা আসি যে শিটে আমরা কাজ করছিলাম। ধরো এটা একটা আমার কাছে ডেটা সেট। ডেটা সেটটা কি ডিফাইন করছে? ডেটা সেটটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের ডেটা সেট আমার কাছে। যে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে গেলে লোকের যে ডেটাগুলো লাগে, এক হচ্ছে তার পলিসি নাম্বার, ইন্স্যুরেন্সের ইন্স্যুয়ার্ড পার্সনের নেম, এজ, এরিয়া, প্রফেশন, অ্যানুয়াল ইনকাম, আইটিআর এর কি স্ট্যাটাস, তার মেডিক্লেম অ্যামাউন্ট, এবং সে কতগুলো প্রিমিয়াম এখনো পর্যন্ত দিয়েছে এবং কতটা ডিউ আছে। এটা জেনারেল একটা এক্সেল ওয়ার্কশিট। তাহলে এক্সেল এর ক্ষেত্রে যদি আমাকে বলে অ্যানুয়াল ইনকামটাকে অ্যাডিশন করতে, গেলে আমাকে কি করতে হবে? এটার নিচে একটা ফাংশন ইউজ করতে হবে যার নাম হচ্ছে সাম। কিন্তু এই সাম ফাংশন আমরা একটা অটো সাম প্রসেস দিয়েও করতে পারি। অটো সাম প্রসেসের শর্টকাট হচ্ছে অল্ট ইকুয়ালস টু, অথবা যারা প্রথম প্রথম করছো তারা হোমে গিয়ে এই যে অটো সামের যে আইকনটা, অটো সামে ক্লিক করবে। যেই অটো সামে ক্লিক করছো, এখানে একটা অ্যারো অটোমেটিক্যালি রিবন ঘুরছে। এই পার্টিকুলার জায়গাটাকে বলা হয় রেঞ্জ। আমরা যে ডেটাটাকে এখন দেখছি সেটা হচ্ছে একটা রেঞ্জ, সেকশন অফ রেঞ্জ। কারণ আগে সামটা করে নি, ডেটার মধ্যে দুটো পার্থক্য থাকে এক্সেলে, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে টেবিল। রেঞ্জ আর টেবিলে পার্থক্য কি? রেঞ্জ হচ্ছে লাইন অর্ডার ডেটা, যে প্রতিটা লাইন বেসিসে একটা ডেটা আছে, সেই ডেটার সাথে আগের ডেটারও কোনো লিঙ্ক নেই, পরের ডেটারও লিঙ্ক নেই। লিঙ্ক বলতে ধরো তোমার কাছে এখানে একটা ডেটা আছে, এটা ডেটা আছে, সেম আবার এখানে একটা ডেটা আছে, এখানে এটা আছে, সেম এখানে ডেটা আছে, এখানে নেই। এইটা হচ্ছিল একটা ম্যানুয়াল ক্যালকুলেশন। হয়তো কোনো ফাংশন দেওয়া ছিল, কি ছিল? সাম দেওয়া ছিল। সাম কি হচ্ছিল? রো বেসিসে ক্যালকুলেট করছিল। রেঞ্জ কি করবে? রেঞ্জে এতটা করার পরে রেঞ্জ কিন্তু এখানে অটোমেটিক্যালি আর সামটা করবে না যতক্ষণ ইউজার
ফর্মুলাটাকে কপি করছে অথবা নতুন করে ফর্মুলা লিখছে, কারণ রেঞ্জ হচ্ছে একটি স্ট্যাটিক। রেঞ্জ হলো স্ট্যাটিক। এই রেঞ্জ যখন টেবিলে কনভার্সন হয়, রেঞ্জ যখন টেবিলে যায়, এ হয়ে যায় ডায়নামিক। ডায়নামিক মানে প্রত্যেকটা সেলের সাথে প্রতিটা সেলের একটা ইন্টার কানেক্টেড থাকে। আমি এখানে যতক্ষণ ক্যালকুলেশন করছি, সেকেন্ডের ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি হয়ে যাবে। একটা তাহলে করে দেখাই। তাহলে কোনো রেঞ্জকে টেবিল বানানোর প্রসেস হচ্ছে সিলেকশন, টোটাল সিলেকশন। টোটাল সিলেকশন হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন, দেন কন্ট্রোল প্রেস করা অবস্থায় কন্ট্রোল শিফট রাইট, এই যে টোটাল। অথবা কন্ট্রোল এ করা যায়, কিন্তু যদি পার্টিকুলার সিলেকশন লাগে তাহলে কন্ট্রোল শিফট ডাউন, দেন শিফট প্রেস করে যতটা আমি এগাবো, প্রেস করবো কি কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে একটা প্রম্পট আমার কাছে শো করছে। প্রম্পটটা কি শো করছে? জি, হোয়ার ইজ দ্য ডেটা ফ্রম ইউর টেবিল, যেটা আমরা সিলেকশন করেছি। সেকেন্ড হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার। এই হেডার বলতে বোঝাচ্ছে এই যে এপ্রিল, মে, জুন, এগুলো এগুলো হচ্ছে হেডার। যদি টেবিলের হেডার না থাকে, বা আমরা যদি হেডার সিলেকশনটাকে ম্যানুয়াল অটোমেটিক ধরার পরও আনচেক করে দিই, তাহলে এই হেডারটা এই ডেটার মধ্যে ক্যালকুলেটেড হয়ে যাবে, হেডার আলাদা থাকবে না। ইনসিওর্ড নেম একটা পার্সন হিসেবে তখন ট্রিট হবে, মানে ওর নাম ইনসিওর্ড নেম। এখন যেটা হেডার হিসেবে একটা ক্যাটাগরিকে সিলেকশন করছে সেটা। আর যদি আমার কাছে হেডার একদম না থাকে, কিছুই নেই, তাহলে নাম হয়ে যাবে কি কলম 1, কলম 2, কলম 3, এটা কন্টিনিউ চলতে থাকবে। তো আমার কাছে হেডার আছে কমপ্লিট ডেটা। ওকে, এবার একটা করার সাথে সাথে আমার এখানে একটা পপ আপ শো করছে, অ্যালার্ট। অ্যালার্ট কি বলছে? দিস উইল চেঞ্জ দ্য ফিল্টার AL85 on your worksheet to complete the task before remove auto filter. L85, L85 এ কি হয়েছে? আমরা যাই L85, L85 এ আমার কোথাও গিয়ে অটো ফিল্টার প্রবলেম ক্রিয়েট করছে। প্রথম কথা, ফিল্টার প্রবলেম ক্রিয়েট কেন করছে? এক তো আমার কাছে একটা ইনকমপ্লিট ডেটা সেট ঢুকেছে, মানে ব্ল্যাঙ্ক ডেটা। যখন আমরা রেঞ্জকে টেবিলে সিলেক্ট কনভার্সন করব, তখন আমাদের প্রথম মাথায় রাখতে হবে কোনো ব্ল্যাঙ্ক ডেটা না থাকে। কিন্তু এখানে একটা কি হয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্ক ডেটা আমার কাছে চলে এসেছে। এই যে পার্ট গুলো আমি এখন করছি, একেই বলে ডেটা ক্লিনিং। এটা কপি করব আর কন্ট্রোল, এই হচ্ছে ডেটা ক্লিনিং। কারণ আমার ফার্স্ট কাজই হচ্ছে ডেটাকে ক্লিন করা। আমার কাছে ডেটা যে আর আসবে সেটা 90% চান্স হচ্ছে বাজে বা ব্যাড ডেটা আসবে, কারণ সেটা ডেটা এন্ট্রি হয়েছে বা কোনো রেফারেন্সে নেওয়া হয়েছে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে ডেটাকে ক্লিন করে দেওয়া। এবার সিলেকশনে যাই। এবার কি বলছে, ফর্মুলা অন রিচ ডেটা টাইপ অফ হেডার রো উইল বি রিমুভ অ্যান্ড কনভার্টেড টু স্ট্যাটিক। ডু ইউ ওয়ান্ট? ইয়েস করে দাও। এইটা হয়ে গেল আমার কাছে একটা টেবিল। আমি নিচের কিছু ব্ল্যাঙ্ক আছে, এগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার টেবিলের ক্ষেত্রে নিয়ম কি? টেবিলের নিয়ম হচ্ছে, যখনই আমি প্রথম কাজটা কোথাও করছো, পরের কাজগুলো আমার রিপিটিটিভ টাস্ক অর্ডারে চলতে থাকবে। প্রথম কাজটা কি? এটা হচ্ছে আমি এগুলোকে সব ডিলিট করে দিলাম।
এবার প্রত্যেকটা কলম, এখানে এক্সট্রা করে একটা কলম টেনে নিয়েছে, এরকম সরিয়ে দিই, কিন্তু সরানো যাবে না। সরানো যাবে না কারণ আমার যখন রেঞ্জ থেকে টেবিলে হয়ে গেল, টেবিল আমাকে হেডারকে কখনোই আর চেঞ্জ করতে দেবে না। আর এখানে এক্সট্রা হেডার নেওয়ার কারণ আমার ডেটাতে, যেটা আমি বানিয়েছিলাম, সেই ডেটাতে কোথাও টেক্সট আর নন টেক্সট কোথাও ম্যাচ হয়ে গেছে। কোথায় ম্যাচ হয়েছে? আমার June 24, এই যে এখানে দেখাচ্ছে ইনকনসিস্টেন্স অফ ফর্মুলা। কারণ যেখানে এই ফর্মুলা দেওয়া হয়েছে সে কনসিস্টেন্ট ছিল না। কনসিস্টেন্ট না হওয়ার জন্য ওই পার্টে এরর হয়েছে। যে এরর হয়েছে হেডারটাকে ওর ডিসিলেক্ট করে উপরটাকে নতুন করে সিলেক্ট করে নিয়েছে। তাহলে এতক্ষণ দেখানোর মেইন পার্টই হচ্ছে, আমরা কোনো কিছু পেয়ে গেলি কাজ করতে শুরু করার আগে আমাকে আগে দেখতে হবে কোনগুলো ঠিক। কারণ আমার নিজেরও জীবনের অভিজ্ঞতা, যখন আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সব জায়গায় এত কমপ্লিটেড ডেটা দিয়ে দেয়, একটা স্টুডেন্টদের মধ্যে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট চলে আসে যে আমার কাছে কমপ্লিট ডেটা আছে, এবারতেই পারবো। কিন্তু কোথাও না কোথাও সে লুফল দিয়ে রাখে। আমার যে কিছুক্ষণ আগে ক্লাসটা হয়েছে, সেখানেও আমি দেখিয়েছি যে একটা পার্টিকুলার সেকশনে সব ডেটা কমপ্লিট, যেই পাইভট করছে সঙ্গে সঙ্গে সাম আসছে 0। কারণ ওখানে থেকে টাইম কম, একটা লোকের মধ্যে একটা প্রেশারও ক্রিয়েট করে আমাকে দেখাতে হবে, কাউকে করে দেখানো। বা যেসব এমএনসি তো অনলাইন পোর্টালে এক্সাম হয়, সেখানেও তাই ভাবেই হয় যে একটা কোশ্চেন আসছে, ফাইলটাকে আপলোড করতে হবে, এবং ওরা এত কমপ্লেক্স ভাবে কোশ্চেন গুলোকে লেখে, ইনস্ট্রাকশন টু টাফ। সেখানে আমার কাছে দেখে মনে হবে ডেটা কমপ্লিট, কিন্তু আমার যখন এরর শুরু হবে এবং এররটাকে ততক্ষণে ফাইন্ড করতে করতে আমার হাতে টাইম নেই। তাহলে আমরা যখনই কোনো কাজ করব, কোনো ডেটাকে পাওয়ার সাথে সাথে আমরা ঝাঁপাবো না। এ হচ্ছে পয়েন্ট নাম্বার 1। আমরা অনেক কি সবাই অনেক কিছু জানি, কিন্তু দুম করে করতে গেলেই এই ধরনের এরর শুরু হবে। কারণ এখানে কি পয়েন্ট দিয়েছে, এটা ছিল একটা ইনকনসিস্টেন্স ফর্মুলা। এটা ছিল আমার প্রিভিয়াস ব্যাচের 3 নম্বর ক্লাসের হোমওয়ার্ক, সেই জন্য এভাবে বানানো। স্টুডেন্ট করতে গেলে এখানে প্রবলেম ক্রিয়েট করবে। তাই জন্য আমার এখানে কলাম হেডার এক্সট্রা নিয়েছে। এবার এটাকে তো আমাকে আবার রেঞ্জে ফেরত আনতে হবে ঠিক করার জন্য। তাহলে কোনো টেবিলকে রেঞ্জে ফেরত আনতে গেলে, মডার্ন যদি এক্সেল হয় তাহলে Ctrl Z, আর মডার্ন এক্সেল না হলে সিলেকশন, টেবিলে গিয়ে কনভার্ট টু রেঞ্জ। তার আগে একটা কথা, সবার কাছে অফিস 2021 সিস্টেমে আছে? না থাকলে আমাকে এখনই বলে, আমি লিংক দিয়ে দেবো, ডাউনলোড করবে। অ্যাক্টিভেশনের প্রবলেম হলে আমি এনিডেক্স নিয়ে করে দেবো। একটু কাইন্ডলি টেক্সটে বা ভয়েসে কিছু জানাও, তাহলে আমি সেটা ব্যবস্থা করবো। আর যদি না থাকে পরে গিয়ে প্রবলেম হবে যত ক্লাস এগাবে। আমি একবার সবাইকে দেখিয়েও দিচ্ছি কিভাবে বোঝা যায় 21 আছে কিনা। যদি কেউ বুঝতে না পারো, একটা মিনিট দাঁড়াও। রাহুলকে আমি দিয়ে দেবো, কোনো ব্যাপার না। আমি গ্রুপেই লিংক দিয়ে দেবো ক্লাসের পরে। আমি এখান থেকে এবার দেখাচ্ছি, কারণ মোস্ট অফ সবারই উইন্ডোজ সিস্টেমই, উইন্ডোজে দেখালে সুবিধা হবে। তোমরা যাবে ফাইল অপশনে, অ্যাকাউন্টে যাবে, এখানে থাকবে এলটিসি প্রফেশনাল প্লাস 2021। এটা হচ্ছে বেসিক আমার দরকার। 365 কারোর হবে না যদি না সে পারচেস ল্যাপটপ কেনে, বা পারচেস যদি সফটওয়্যার না কেনে। পারচেস যদি সফটওয়্যার কিনে তাহলে থাকে যে 365 থাকবে। কেন 2021 আমরা ইউজ করব? কারণ আমরা ইউজ করব না ভিলু কাপের মতো পুরোনো ফর্মুলা, আমরা ইউজ করব না পুরোনো সাম, আমরা ইউজ করব এক্স লুকআপ, আমরা ইউজ করবো ইফস, সিকোয়েন্স, ফিল্টার, এসব ফাংশন। তাহলে এগুলি ইউজ করতে গেলে আমার কাছে লেটেস্ট সফটওয়্যারটা লাগবে। তাহলে আমরা এখানে কি দেখছি, টেবিল থেকে এই যে টেবিলটা আমার রেঞ্জে কনভার্সন হয়ে গেল। এবার আমি ডিলিট করতে পারবো। হোম এন্ড স্টুডেন্ট 2021, হ্যাঁ হবে, ওতে হবে।
কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমাকে একটা ফর্মুলাটাকে ঠিক করতে হবে। ফর্মুলাটাকে ঠিক করার জন্য 1/7 24 দিই, দেখো জুলাই হয়ে গেল। তাহলে এই যে প্রত্যেকটা কতগুলো মাস আমাদের কাছে আছে, 7টা মাস। এখানে একটা কি এক্সট্রা এসেছে, জুন এখানে এসে গেছে। এটা হতো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর। তাহলে এইটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে প্রিমিয়াম টোটাল কতটা পে করেছে। থ্যাংক ইউ রাহুল। আমি চেষ্টা করি বাংলাতে যতটা সম্ভব ভাবে বোঝানো, কারণ ইংলিশ হিন্দির কন্টেন্ট প্রচুর আছে। আমি তো ওর মধ্যে পড়ি না, কারণ আমি একজন বাঙালি এবং মোস্ট বাংলা মিডিয়াম থেকে আমি চেষ্টা করি যতটা ইজি ভাবে বোঝানো যায়। আমি যত ভালোভাবে বুঝতে পারবো তত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো। কারোর যদি, আরেকবার বলছি, কারোর কোনো প্রবলেম যদি হয় কোনো জায়গায়, অফিস টাইমে হয়তো কল আমি না ধরতে পারলেও টেক্সট করে রাখো। রাত্রি 9টা থেকে 10:30 আমি প্রতিদিন ফাঁকা থাকি। যে কোনো টাইমে আমাকে একটা কল করবে, যে আমি এটা বুঝতে পারছি না। এরপরে যেরকম অন্য ব্যাচ গুলোতে যেখানে চলে, সেখানে হচ্ছে প্রতিটা 6-7টা ক্লাস হয়ে যাওয়ার পরে আলাদা করে ডাউট সেশন রাখা হয়। আলাদা করে আমি পুরো ক্লাসের আবার রি রেকর্ড করি নিজে পার্সোনালি, যে কোথাও আমি ধরো এটা পড়াতে ভুলে গেছি বা কিছু, সেটা আপলোড করে দিই। তা পুরোনো ক্লাসে যদি কেউ লিঙ্ক দেখতে চাও সেটা আমি শেয়ার করে দেবো প্রত্যেকটা। তো আমি সেভাবে পুরো করাই, যে কোনো অসুবিধা কোথাও যেন গ্যাপ না থাকে। তাহলে আমার যে টোটাল মেডিক্লেম অ্যামাউন্টটা 7টা মাসে ভাগ করতে হবে। ধরো আমি সব ডিলিট করে দিচ্ছি, আমার তো দরকার নেই। তাহলে মেডিক্লেম অ্যামাউন্টটা আমার কাছে কি, আমি একটু বোর্ডে যাই। মেডিক্লেম অ্যামাউন্ট যে রোগগুলোতে আমার কাছে আছে, সেইটা আমার কাছে কমন, এবং সেটা হচ্ছে স্ট্যাটিক। এবার আছে 7খানা এরকম প্রতিটা ঘর, যেখানে এই মেডিক্লেম অ্যামাউন্টটাকে 7টা ভাগে ভাগ করতে হবে। তাতে আমার কাছে দুটো অপশন আছে। কনভেনশনাল পদ্ধতি কি বলে, এই মেডিক্লেম অ্যামাউন্টটাকে প্রত্যেকবার করে ফর্মুলা লেখা, মানে ইকুয়ালস টু দিস ডিভাইডেড বাই 7, আবার লেখা। মডার্ন অ্যাসপেক্ট কি বলে, আমি একবার করব, রেজাল্ট বারবার পাবো। তো যদি একবার করতে হয়, তাহলে আমার এই জিনিসটাকে সবথেকে সেম থাকতে হবে। কারণ যদি আমি এই ফর্মুলাটাকে এখানে কপি করি, তাহলে এই যে পার্টিকুলার সেলের যে রেফারেন্সটা, এটা সরে আসবে আমার এখানে। আবার এখান থেকে এখানে কপি করছি, তাহলে এখানে সরে আসবে। তাহলে মেন কি হবে, আমার এইটা ডিভাইডেড এখানে হচ্ছে, পরে এই প্রিমিয়ামটাকে ডিভাইড করতে করতে সবাই যাচ্ছে, মানে টোটাল আমার সিলেকশনটাই গন্ডগোল হয়ে গেল। কিছুক্ষণ আগে আমরা রেফারেন্স করলাম এক্সেলে। তো আমার রেফারেন্সটা হচ্ছে, ধরো একটা নৌকা বা বোট, এটা কার সাথে বাঁধা থাকে, অ্যাঙ্কার। অ্যাঙ্কারের সাথে বাঁধা থাকে। তাহলে অ্যাঙ্কারটাকে তো একদম স্টেবল থাকতে হবে। অ্যাঙ্কারটা যদি এর মতো চলে যায়, তাহলে তো নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে যাবে। অ্যাঙ্কারকে পাথরের মতো হতে হবে। তাহলে অ্যাঙ্কারের পজিশনটা কি হতে হবে, আমাদের এই সেলের পজিশনটাকে অ্যাঙ্কারের মতো হতে হবে। কারণ এইটাকে কখনো নড়লে চলবে না, এই যেমন আছে তেমন থাকবে। তাকে আমি 7 দিয়ে ভাগ করি, যাই করি, এ এর জায়গাতেই থাকবে, এ নড়বে না। তাহলে একে যদি স্টিক করতে হয়, তাহলে একে, এই রেফারেন্সটাকে ফ্রিজ করতে হবে। ফ্রিজ মানে বরফ করে দিতে হবে। এই বরফের দুটো ভাগ আছে। A1, এটা আমাদের কি, সেলের অ্যাড্রেস। ধরছি A1 আমার কাছে আছে। যদি আমাকে কলমকে ফ্রিজ করে দিতে হয়, মানে কলম স্টিক থাকবে, কিন্তু যখন আমি নিচের দিকে কপি করব তখন এর পরে A2 হবে, A3 হবে, কিন্তু কখনোই
এর থেকে বি তে হবে না, শুধু নিচের দিকে যেতে পারবে, এইটা লকিং থাকবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখালে এরকম, যদি এটা এ হয়, A1, A2, A3, A4 এরকম হবে, তখন আমাকে করতে হবে এর আগে একটা ডলার সাইন অ্যাড করতে হবে। যেই ওকে আমি পয়সা খাইয়ে দিলাম, ও সঙ্গে সঙ্গে কি করলো, যে আমি আর ফ্রিজ হব, আমি ফ্রিজ, আমি আর কিছু কাজ করবো না, এখানে বসে আছি। তাহলে এটা আমার লক হয়ে গেল। ডাইনামিক কে থাকলো, রো, কলম লক হয়ে গেছে। যদি আমি এর আগেও পয়সা খাইয়ে দিই ডলার সাইন দিয়ে, তাহলে রো বলবে আমিও কাজ করব না, আমিও থাকবো স্টেবল, আমরা দুজনেই কাজ করব না, স্টেবল থাকবো। যখন, দাঁড়া লিখে দিই, যখন রো অথবা কলম যে কোনো একটাকে আমরা ফ্রিজ করছি, তাকে এক্সেল এর ভাষায় বলা হয় রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ রেফারেন্স। যখন আমরা দুটোকেই ফ্রিজ করছি, তখন তাকে বলা হয় অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট কেন, আমরা কথা বলি না যে অ্যাবসলিউটলি কি সেটা বলো, মানে পার্টিকুলার ওইটুকু জায়গার মধ্যেই মানে যেটা পয়েন্ট, পয়েন্ট টু দুটা পয়েন্টে বল, তাই জন্য একে অ্যাবসলিউট রেফারেন্স বলা হয়। যখন আমরা দুজনকে ফ্রিজ করে দিচ্ছি, না তো রো চেঞ্জ হবে, না তো কলম চেঞ্জ হবে, অল আর স্টিক, একদম পুরো অ্যাঙ্কার বানিয়ে ফেলেছে, তখন সেটা অ্যাবসলিউট। তাহলে সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা করে দেখি। প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আমি যদি এটাকে ডিভাইডেড বাই 7 করি, এবং যদি আমি কম কপি করতে চাই, তাহলে আমার সেলটা কি চেঞ্জ হচ্ছে, এখন এটা J3 হয়ে গেছে, মানে একে ডিভাইডেড করছে। কিন্তু এটা তো করলে হবে না, আমার কি দরকার, আমার দরকার মিডি ক্লেমের এই আই নাম্বার ও কলামটা স্টিক থাকবে, কিন্তু 3-এর থেকে 4, 4-এর থেকে 5 যেন হতে পারে। তাহলে একে নিলাম ফাংশন F4। ফাংশন F4 একবার যদি প্রেস করি, তাহলে বোথ সাইড লক হয়ে যায়। ফাংশন F4 এগেইন, তাহলে এটা কি হলো, কলম ফ্রি আনফ্রিজ হয়ে আছে, শুধু রো লক হয়ে গেছে। আবার F4, এবার কি হলো, যেটা আমাদের দরকার, যে কলম লক আছে, রো ডাইনামিক আছে, ইনটু, না সরি, ডিভাইডেড বাই 7 হয়ে গেল। 7 আমার কমপ্লিট। এবার যদি এটাকে আমি কপি করি, তাহলে প্রত্যেকটা বার্স কমন আসবে, কারণ আমার এই জায়গাটা স্টেবল আছে। এটা হচ্ছে আমার কাছে রিলেটিভ রেফারেন্স, আর দুটো লক হলে অ্যাবসলিউট। এবার একটু পেছনে যাই, এটাকে আমরা টেবিল কনভার্সন এবার করে দেখি হচ্ছে কিনা। টেবিল কনভার্সন করতে গেলে আমার এখানে ডেটা মনে হচ্ছে কোথাও একটা ব্ল্যাঙ্ক আছে, এইগুলো সব হাটিয়ে দিই। হাটানোর ফর্মুলা হচ্ছে কন্ট্রোল মাইনাস, ডিলিট হয়ে যাবে রো, কন্ট্রোল টি, ধরো এখানে ফর্মুলাটাই হচ্ছে প্রবলেম হচ্ছে। এই হয়ে গেলে আমাদের টেবিল তৈরি হয়ে গেল। টেবিলের ফরম্যাটিংটা চেঞ্জ করে দিই। এবার টেবিলের ক্ষেত্রে যেই কপি করলাম, পেস্ট, যেহেতু এটা পুরোপুরি রেঞ্জ থেকে বানানো হয়েছে, একটা minute, যেহেতু এটা পুরোপুরি রেঞ্জ থেকে বানানো হয়েছে এবং প্রচুর ফর্মুলা এর মধ্যে অ্যাডিশন করা হয়েছে, এখানে ইফ এর লজিক দেওয়া আছে, সেই জন্য সবকিছু এক্স্যাক্টলি ডাইনামিক এখানে হবে না।
কিন্তু এটাকে যদি আমাকে পুরো কপি পেস্ট করতে হয়, মানে সব জায়গায় ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে আমি কি করব? কপি, আমি একটা বিল্ডিং এর আগে চলে আসবো। মানে আমি দুটো বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, আমি আমার পাশের বাড়িতে আগে যাব, গিয়ে তারপর নামবো। আমার বাড়ির দরজার তালা লক হয়ে গেছে, তাহলে আমি একটা ঘর আগে চলে গেলাম, পাশের বিল্ডিং এ গেলাম, কন্ট্রোল ডাউন দিয়ে একদম নিচে গেলাম, নিচে গিয়ে এবার নিজের বিল্ডিং এ আসলাম, নিজের বিল্ডিং এ পেস্ট করলাম। এবার একদম উপরে গেলাম, কন্ট্রোল আপ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট ডাউন, কন্ট্রোল ভি, সেম জিনিস, শিফট প্রেস করে পুরোটা সিলেক্ট করে হয়ে গেল আমার। এবং এখানে যে একটা বিদ্যুতের মতো ইলেকট্রিকের সাইন দেখাচ্ছে, এটা হচ্ছে অটো ক্যালকুলেশন মেথড। অটো ক্যালকুলেশন মেথড কেন? কারণ এটা আমরা রেঞ্জ থেকে অটোমেটিক্যালি টেবিলে কনভার্সন করেছি। এবার বলো এতটা বুঝতে পারলে কিনা। বুঝতে পারলে একটা লাইক বা লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো আমি বোঝাতে পেরেছি কিনা। না, এটা অটো ফিল ফিচার না, এটা হচ্ছে তুমি জেনারেল কপি পেস্টই করছো, কপি নিচ্ছ, কন্ট্রোল ভি দিচ্ছ, জেনারেল করছো, কিন্তু ক্যালকুলেশনটা যেহেতু টেবিলের মধ্যে আছো, সেটা ইটারেটিভ ক্যালকুলেশন। ইটারেটিভ ক্যালকুলেশন হচ্ছে লুপ অর্ডার বলা হয়। এটা আমরা পরে আসবো, যখন আমরা পাইথনে এগাবো তখন। লুপ অর্ডার কিছুই না, একই জিনিসটা স্টার্টিং এন্ডিং হয়ে আবার স্টার্টিং হচ্ছে, সেই জন্য এটা দেখা যাচ্ছে কি আনডু ক্যালকুলেশন ক্যালকুলেটেড কলাম, বা স্টপ অটোমেটিক্যালি ক্রিয়েটিং ক্যালকুলেটেড কলাম। ওটা অটোমেটিক ক্যালকুলেশন করছে। আর ফ্ল্যাশ ফিল্ড পুরোপুরি আলাদা। ক্যাশ ফিল্ড হচ্ছে কিছু চেঞ্জ করছে, পরে এগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো এফআই 24 25, এফআই যেই চেঞ্জ করে দিয়ে 24 25 গুলো সব চলে আসছে। না, এক তো ওইটার জন্য হয়েছে। সেকেন্ড হচ্ছে তোমার এখানে রেফারেন্সটা ঠিকঠাক নেওয়া ছিল। যদি রেফারেন্স গন্ডগোল হতো তোমার ক্যালকুলেশন এরর চলে আসতো। যেহেতু আমাদের সমস্ত জায়গায় রেফারেন্সটাকে, সিলেকশন দেখ, রেফারেন্সটা প্রপার নেওয়া হয়েছে, এবং সেটা টেবিল অর্ডারে আছে, রেঞ্জ অর্ডারে নেই, সেই জন্য অটোমেটিক ক্যালকুলেশনটা হয়েছে। ইউজুয়ালি রেঞ্জেও হতো, কিন্তু এটাতে বেশি ফাস্ট হয়, রেঞ্জ থেকে এটাতে বেশি ক্যালকুলেশন পার্টটা ফাস্ট। বাকিটা সবাই বুঝতে পেরেছো? এবার এই যে যেখানে আমাদের গ্রিন আইকন দেখাচ্ছে, সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট ক্যালকুলেটেড ফর্মুলা। এটা দেখানোর কারণ হচ্ছে, যেটা মানে কনভার্সন করেছে টেবিলে, এটা আসলে রেঞ্জ অর্ডারে ছিল, টেবিল অর্ডারের জন্য এটা দেখা যাচ্ছে। মাল্টিভার্স অফ ফর্মুলা আছে, কোথাও না কোথাও এরর আছে বা কোনো টেক্সট অর্ডার এসে গেছে, সেই জন্য। এবার হচ্ছে একটা স্মল পার্ট করাচ্ছি, মানে একদিনে ফার্স্ট দিনের ক্লাসে বেশি করালে বদহজম হয়ে যাবে। আমি তো এখানে টুল বেসিসে করাবো না, প্রজেক্ট বেসিসে। প্রজেক্টের সাথে সাথে একই জিনিস হয়তো বারবার আসবে, তাতে হবে কি প্রত্যেকটা কাজের সাথে আমরা নিজেদের সাথে কানেক্টেড থাকবো। আর যদি টুল বেসিসে বা কোনো একটা পার্টিকুলার ফর্মুলাকেই শুধু পড়তে থাকি, তাহলে আমার প্র্যাকটিক্যাল লাইফে কি কাজ করতে অসুবিধা হয়ে যাবে, যখন আমি ইমাইজ দেখবো, ডেটা সেট দেখবো। তাহলে আমরা সাম আজকে শুধু দেখেছি, কিন্তু সামের সাথে আমার আরো একটা পার্ট হয় সামিফ। প্রতিটার সাথেই হয়, ম্যাক্স এর সাথে ম্যাক্সিফ। নতুন ম্যাক্সিফ এর ফর্মুলা হচ্ছে ম্যাক্সিফ। এটা আগে ম্যাক্স ইফ বলেছিল, ম্যাক্স এর সাথে ইফ আলাদা করে লিখতে হতো। তাহলে এই যে ইফ এর ফাংশনের ক্ষেত্রে আমাকে আগে ইফটা তাহলে জানতে হবে, এবং তার সাথে একটা জিনিস জানতে হবে, ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড ফর্মুলা।
এমএনসি তে ইন্টারভিউতে যেতে যাও, আর সেরকম ম্যানেজার পড়লে এই কোশ্চেনে তোমার কাছে আসবে। এইগুলোর আগে এটা হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড ফর্মুলা। থ্যাংক ইউ ভাই, এটা একটা প্যাশনের মতো পড়ানোটা, সেই জন্য আমি করাচ্ছি। এখানে ফাংশন অ্যান্ড ফর্মুলার মধ্যে ডিফারেন্স হচ্ছে সাম। সামকে নিয়ে দেখাচ্ছি। সাম এর সিনটেক্স কি বলে, সিনটেক্স দেখি। আমি এখানেই টাইপ করছি সাম। কি বলছে, নাম্বার ওয়ান, নাম্বার টু এবং তিনটে ডট। তিনটে ডটের কথাবার্তা হচ্ছে কনস্ট্যান্ট, মানে আমি আরো অ্যাড করতে পারবো। তাহলে সামের একটাই জীবনে কাজ, কি, ক্যালকুলেশন করা। কি ক্যালকুলেশন করে, অ্যাডিশন। ও আর অন্য কিছু পারে না। সেখানে সাম ইফের কাজ কি, ক্যালকুলেশন করব, কিন্তু লজিক বেসিসে। আমাকে লজিক বলতে হবে যে কোন পার্টের থেকে ক্যালকুলেশনটা আমরা করব। যখন কোনো ফাংশন বা কোনো ফর্মুলা, ফর্মুলার থেকে বলছে সিনটেক্সে বলছে, কোনো সিনটেক্স সিঙ্গেল অর্ডার ফলো করে। সিঙ্গেল অর্ডার মানে যে কোনো সাম একটাই কাজ করছে এবং সেটা কমপ্লিট এক্সিকিউশন করে, তাকে আমরা বলি ফাংশন। যে একটাই কাজ করতে পারে, এরকম সাম, কাউন্ট, ম্যাক্স, মিন, অ্যাভারেজ, এরা একটাই পারে। যখন অনেকগুলো ফাংশন একসাথে কাজ করতে শুরু করে, যেরকম সাম এর সাথে ইফ, ইনডেক্স এর সাথে ম্যাচ, ভিলুকাপ এর সাথে ম্যাচ, এরা কিন্তু প্রত্যেকে আলাদা। এরা হয়তো কেউ অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে ভিলুকাপ কাজ করতো, আর ম্যাচ হয়তো অপারেশনে, দুজন একসাথে কোনো প্রজেক্টে কাজ করছে, তখন আমরা একে বলবো ফর্মুলা। তাহলে ডিফারেন্স বিটুইন ফাংশন আর ফর্মুলা হলো, ফাংশন যে একটাই কাজ করতে পারে, ফর্মুলা হচ্ছে অনেকে মিলে অনেকটা কাজ আমরা করতে পারছি, অনেক রকম কাজ করতে হচ্ছে, সেটা হচ্ছে ফর্মুলা। এবার ফর্মুলা শিখতে গেলে আমাকে জানতে হবে সিনটেক্স কাকে বলে। সিনটেক্স সবকিছু। সিনটেক্স আমাদের রিয়েল লাইফ দিয়ে বুঝবো সিনটেক্স। একটু 10-15 মিনিট এক্সট্রা যাবে। সিনটেক্স হচ্ছে আমাদের রিয়েল লাইফ। ধরো আমি থাকি আগরপাড়া, আমার বাড়ির থেকে স্টেশন 5 মিনিট দূরে। আমার অফিস যাওয়ার ডেইলি রুটিন কি, যেহেতু আমার স্টেশন কাছে, আমি প্রেফার করি ট্রেনে যাই। বিধাননগর নামলাম, অটো ইউজ করলাম, আমাদের অফিসের সামনে নেমে গেল, অফিসে ঢুকে গেল। এরকম প্রত্যেকের জীবনে প্রত্যেকটা কাজের একটা ওয়ে অফ প্রসেস আছে। আমি আমি অফিসে কি করে যাব, স্কুলে কি করে যাব, আমি এখানে কি করে যাব, প্রত্যেকে একটা মাইন্ডে ম্যাপ থাকে, একে মানে মাইন্ড ম্যাপ বলি। তাহলে আমার যখন আমি যখন অফিসে যাচ্ছি, তাহলে আমার এখানে সিনটেক্সটা কি, আমার সিনটেক্স হচ্ছে ফার্স্ট বাড়ির থেকে বেরানো, দেন মেইন রোড দিয়ে হেঁটে স্টেশন পর্যন্ত পৌঁছানো, দেন ট্রেনটাকে অনবোর্ড করা, দেন বিধাননগর পৌঁছানো, দেন অটো নিয়ে অফিসে লাস্ট লোকেশনে, লাস্ট মাইল যেটা, সেখানে পৌঁছানো। তাহলে এই যে টোটাল প্রসেসটা, যেটা আমাকে রিপিটেটিভ করতে হয়, সেই প্রসেসটা করার জন্য আমার কাছে কতগুলো সিনটেক্স দরকার, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটাতে আমার কাছে রেজাল্ট, এটা কোনো সিনটেক্স না, এটা হচ্ছে রেজাল্ট। এটার থেকে এটা হচ্ছে আমার কাছে ইকুয়ালস টু, বা এটা হচ্ছে আমার কাছে ইকুয়ালস টু, এখান থেকে শুরু হয়েছে সিনটেক্স। সেরকমই যদি আমি ভিলুকাপ ফর্মুলাটাকে দিয়ে দেখা যেত একটু বড়, ইকুয়ালস টু ভিলুকাপ ব্র্যাকেটে ওর সাথে এক নম্বর সিনটেক্স কি, লুকআপ ভ্যালু। 2 নম্বর সিনটেক্স কি, টেবিল অ্যারে, কোথায় খুঁজবে, টেবিল অ্যারেতে। 3 নম্বর কি, কলম ইন্ডেক্স। 4 নম্বর কি, রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপের ক্ষেত্রে আমরা দেখব থার্ড ব্র্যাকেট ইউজ হয়েছে।
যখনই আমরা কোনো ফাংশনে থার্ড ব্র্যাকেট ইউজ করব, তখন সেটা আমার কাছে অপশনাল হয়ে যায়। সেটা আমরা করতেও পারি, নাও করতে পারি। এই 5 নম্বরে গোদরেজ ওয়াটার সাইডের ওখানে গিয়ে আমি এখানে ফুচকা সকালে খেতে পারি বা ডাইরেক্ট অফিসে ঢুকতে পারি। তাহলে ফুচকা খাওয়া বা আখের রস খাওয়াটা হচ্ছে আমার কাছে অপশনাল পার্ট, করতেও পারি নাও করতে পারি, ওটার জন্য কোনো ইফেক্ট পড়বে না। আর যেটা আমাকে করতেই হবে সেটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ফ্লো, সেটাই হচ্ছে টোটাল ফর্মুলা। আর পার্ট গুলো যে প্রত্যেকটা ধাপ আমাকে কমপ্লিট করে করে পৌঁছাতে হচ্ছে, সেটা হচ্ছে আমার জীবনের সিনটেক্স। আর এটা হচ্ছে এক্সেল এর ফর্মুলার সিনটেক্স, হচ্ছে সিনটেক্স এর পার্থক্য। এইভাবে যদি আমরা বুঝতে পারি, আমাদের কোনোদিন কোনো বই গুগল খুলে দেখতে হবে না, কোনো অ্যাপ লাগবে না, পুরো ফোন ক্লিন আপ থাকবে, আমাদের মাইন্ডে সবকিছু থাকবে। এই রিয়েল লাইফ থেকে যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রশ্ন কেউ করতে পারে, ভিলুকাপ একটা ফাংশন না ভিলুকাপ একটা ফর্মুলা? দেখো, ভিলুকাপ অফিসিয়ালি এখানে কোথাও ডেফিনেশন নেই, এক্সেল এর মানে মাইক্রোসফট কমিউনিটি থেকেও কোনো দিকে ডেফিনেশন নেই, এটা বিবাদিত। আমার মতে, অনেকের মতে ভিলুকাপ হচ্ছে একটা ফর্মুলা, কারণ লুকআপ একটা আলাদা নিজস্ব ফাংশন, লুকআপ এখানে ইউজ হচ্ছে আর একটা অন্য পারপাসে, এবং টেবিল অ্যারে কলাম ইন্ডেক্স হচ্ছে আলাদা একটা সিলেকশন। সেক্ষেত্রে এরা একত্রিত হয়ে একটা কমপ্লিট টাস্ক করছে, টাস্কটাকে বলছে আমরা ভিলুকআপ, আমরা সবাই ভিলুকআপ। সেই জন্য এটা একটা আমাদের কাছে ফর্মুলা। আর যদি শুধু আমরা সাম করছি, একটা মিনিমাম বের করছি, কাউন্ট বের করছি, ভ্যালু তৈরি করলাম, যে ভ্যালুটাকে ঠিক করলাম ইকুয়ালস টু ভ্যালু, সেটা হচ্ছে আমার কাছে ফাংশন। একটাই অর্ডার, একটা বোতাম প্রেস করছি আমার কাছে চেঞ্জ হয়েছে, বোতামটা অফ করছি অফ হয়ে যাচ্ছে, যেমন আমরা ফ্যান লাইট এসি চালাই। এবার এসি রিমোটটার কাছে আমার কাছে ফর্মুলা, আমার কাছে অনেক কিছু আছে, ড্রাই মোড, হাই স্পিডে হাওয়া আসবে, টেম্পারেচার কম ডাউন, অটো। আমি আপাতত এতটাই রাখছি, এর থেকে বেশি অনেকটা বেশি হয়ে যাবে ক্লাসের ক্ষেত্রে প্রথম দিনের জন্য। এই ক্লাসের রেকর্ডিং 2 ঘন্টার মধ্যে প্রত্যেকে যে অ্যাক্সেস পেয়েছে কোর্সের ওখানে আপলোড হয়ে যাবে। তার সাথে কিছু এক্সেল শিট যাবে, পিডিএফ যাবে। জাস্ট ট্রাই করো। একটা কুইজ আসবে 20 নম্বরের, কুইজটা অবশ্যই দিও, 5 মিনিটের ব্যাপার, 5 মিনিট কনজিউম করে কুইজটা দিও। এন্ড ওই কোশ্চেন গুলো একদম রিয়েল, ইনডিড লিঙ্কডইনে যেরকম কোশ্চেন আসে বা রিয়েল টাইম এক্সাম যেগুলো হয়, সেই কোশ্চেন থেকেই সেট করে নেওয়া, কোনো মানে আজে বাজে বেকার কোশ্চেন না, সে একদম কোশ্চেন পুরো সেটে আছে। কোশ্চেন গুলো দাও, তাহলে আরো ক্ল্যারিটি আসবে। এবার কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করো। যদি বোঝাতে পারি তাহলে একটা লাইক দাও, তাহলে বুঝতে পারবো যে আমি বোঝাতে পারলাম। হ্যাঁ, পাইথনে কালকে ক্লাসটা হয়েছে। পাইথনের মধ্যে দুটো পার্ট হয়েছে। তুমি যদি ক্লাসের অ্যাক্সেস না পেয়ে থাকো পাইথনে, তাহলে আমাকে একটু পিং করে দেওয়া হয় এই ক্লাসের পরে, আমি তোমার মেল আইডিতে আমি এখন অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। দুটো হচ্ছে বেসিক ক্লাস, তুমি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তুমি ক্লাসে তাহলে লিঙ্ক যদি না পেয়ে থাকো, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ক্লাসে। এক্সেল এর সাথে আমি তোমাকে, তোমার একটু একবার পিং করে দাও, এত জন্য তো মনে রাখা যায় না। আমি এখন পোর্টালে ঢুকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তোমাকে। বাকিদের কোনো ডাউট বা কিছু আছে, কোনো কোশ্চেন আছে? এই কোশ্চেন গুলো করো, তারপরে তো অসুবিধা হলে আমি আছি, আমি অ্যাভেলেবেল আছি। তাহলে আমি ক্লাস এখানে এন্ড করছি। একবার লাইক বা কিছু দিয়ে তাহলে আমি এন্ড করে দিই ক্লাস। তাহলে আমি রেকর্ডিংটা আপলোড করে দিচ্ছি। আর আমি গ্রুপেও অফিসিয়াল লিঙ্কটা শেয়ার করছি, যাদের নেই তারা ডাউনলোড করে ইনস্টলেশন করো, বাকি পার্ট আমি দেখে নেবো। ওকে, তাহলে এন্ড করছি।